নতুন বিয়ে হয়েছে, গিফট পেয়েছেন। কি পেয়েছেন গিফট? সোনার অর্নামেন্টস, বিছানার বেড কভার, শাড়ি? কখনো মনে হয়েছে কি গিফট, পার্টিকুলার কোনো গিফট ইউজ করে আপনার কোনো অসুবিধা হচ্ছে? কেন হচ্ছে? তার পেছনে কোনো ভৌতিক কারণ নেই তো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই শেয়ার করেন। তো যারা ভাবছেন আমার সাথে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি কথায়গল্প@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। তো একটাই রিকোয়েস্ট থাকে যে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, তাহলে মানে একটু ইউনিক থাকলে তো ভালোই লাগে শুনতে, তাই না? আর একটা কথা যেটা সবসময় বলে থাকি যে আমরা কথায় বলবো ভূতের আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের সেই ছোটবেলার গল্প শোনার অনুভূতিটা ফিরিয়ে দেওয়ার। তো আজকে কিন্তু আসাম এবং নর্থ বেঙ্গল ঘটনা আছে। আমি বলেছিলাম একটা লাইভে বোধহয় বলেছিলাম যে খুব ঘটনা আসছে। তো আসাম তিন্নি পাঠিয়েছে, সেটা সেকেন্ড ঘটনাটা হবে মামা বাবুর ঘটনা। অলরেডি মামা বাবুর ঘটনা আমি শেয়ার করেছি, তথাপিও বোঝার সুবিধার্থে আমি বলবো। অ্যান্ড প্রথম আরেকটা হলো, যেটা হলো তোমার স্নিগ্ধা মালাকার পাঠিয়েছে নর্থ বেঙ্গল থেকে। স্নিগ্ধার ঘটনাটা প্রচন্ড পিকুলিয়ার, অ্যান্ড স্নিগ্ধা বলেছে দিদি যেহেতু আমার সাথে হয়েছে আমি চাই তুমি ঘটনাটা শেয়ার করো, বাট একটা রিকোয়েস্ট করবো আমার হাজবেন্ড বা আমার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা তুমি বলো না। কেন? কারণ এটা ওদের পারিবারিক সংক্রান্ত ব্যাপার। আচ্ছা, স্নিগ্ধার অ্যারেঞ্জ ম্যারেজ হয়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হলেও দেখো মানে ওদের যেহেতু মোটামুটি 2000 এর প্রথম দিকে ওর বিয়ে ঠিক হয়। প্ল্যানিং ছিল যে 2020-র ওই ধরো নভেম্বর লাস্ট অ্যান্ড ডিসেম্বরে ওদের বিয়ে হবে। বাট আমরা তো জানি 2020-তে কিরকম ভয়ঙ্কর একটা অভিশাপ নেমে এসেছিল আমাদের সবার জীবনে। আর সবাই ভয়ের তো ছিল, তারপরে নাকি ওদের বিয়েটা তোমার 2021-এর লাস্টে, হ্যাঁ, হয় আর কি। তো প্রথম প্রথম তো বুঝতে পারিনি, তো এতদিন ওরা পেয়েছে আর কি একটু মানে আলাপচারিতা করার আর কি, বেশ পুক্ত রিলেশনশিপটা হয়েছে। তো যদিও 2021-এ হলেও কিছু টার্মস এন্ড কন্ডিশন তো ছিলই, কতজনকে ইনভাইট করা যাবে না যাবে এভরিথিং, বাট স্টিল ওকে হয়েছে। বাট আরেকটাও যেটা আমাকে স্নিগ্ধা বললো যে আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো আমার হাজবেন্ডের, ওর হাজবেন্ডের আমি ছদ্মনাম ইউজ করছি অনুপ, হ্যাঁ, অনুপ, অনুপের যে তোমার মামার বড় ছেলে, মানে অনুপের মা সবার ছোট, হ্যাঁ, তো অনুপের মার বিয়ে ঠিক 2 বছর আগে বড় মামা বিয়ে করে, মানে ওরা 4 বোন, হ্যাঁ, বড় মামা আগে। তো মামার তো দাদা ছিল, মামার তো দাদার একটা মেয়ের সাথে প্রায় 5 ইয়ার্স ধরে রিলেশন ছিল। তো ওদেরও প্ল্যানিং ছিল মানে 2020-র তোমার ইয়েতে স্নিগ্ধাদের বিয়ে হবে, বললাম তো নভেম্বর ডিসেম্বর, আর ওরা ওই এপ্রিলের নাগাদ করবে, যাতে 5-6 মাসের একটা গ্যাপ থাকে, কারণ বুঝতেই তো পারছো এত ক্লোজ রিলেশন, সবাই একে অপরের বিয়েতে তো যাবে অ্যাটেন্ড করতে। কিন্তু ওই বলাই বাহুল্য যে যখন বিয়েটা ঠিক মানে বিয়েটা হবে আর কি, ধরো ওই ওদের বিয়ে ঠিক হয়েছিল, ডেটটা বোধহয় মোস্ট প্রবাবলি জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ, হ্যাঁ ওইরকম টাইপের আর কি। তো মোস্ট প্রবাবলি বৈশাখের লাস্টেই বোধ হয়। তো তখন করোনা আসবে আসবে ওইরকম টাইম। তো ঠিক আছে, তো সব ঠিকঠাক হয়ে যখন দেখলো যে এইসব ব্যাপার হচ্ছে 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 হচ্ছে, তখন ওরা না ইচ্ছা করে আর কি বললো যে ঠিক আছে এই জিনিসটা দেখে নে, না হয় অগাস্টে করবো, আরো 2 মাস পিছিয়ে দিল ইচ্ছে করে, হ্যাঁ। তো তখনও কিন্তু ওই আমরা মানে ফেব্রুয়ারিতে একটু রব শুনতে পারছিলাম, ফেব্রুয়ারি মার্চের প্রথম দিকে একটু রব শুনতে পাচ্ছিলাম না যে করোনা ভাইরাস আসবে, করোনা ভাইরাস আসছে চীনে, এইরকম অবস্থা। তো বলছি দিনকাল ইয়ে করে 2 মাস পিছিয়ে অগাস্টে করা হবে, কারণ হোপসো পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে, কারণ সত্যি কথা বলতে এত ভয়ানকটা তো আমরা প্রথম প্রথম হয়তো কেউই ভাবিনি। তো ঠিক আছে, কিন্তু আর অগাস্টে আসার তো ইয়েই রইলো না, এর আগেই তো পুরো কিরকম ভয়ঙ্কর ভাবে লকডাউন শুরু হয়ে গেল, কিভাবে স্প্রেড হয়ে গেল। তো তখন সত্যি কথা বলতে গেলে সবাই নিজের প্রাণ নিয়ে সংশয়, তখন বিয়ে শাদীর কথা ওরকম মানে কেউ ভাবলোই না, তথাপিও ভাবলো যে ঠিক আছে চলো ওই 2020 লাস্টের দিকে মানে এক ভাই মানে 1 মাসের মধ্যে, কেউর আগে কেউর পরে ওরকম করে বিয়েটা হবে। তোরা তখনও আর কি ভাবছিল হয়তো 2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, হয়তো 3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, বা আপ টু উইন্টার আস্তে আস্তে তো ঠিক হয়েই যাবে, এরকমই আমরা সবাই ভাবছিলাম।
তো এরকম করে করে বিয়েটা পিছিয়ে গেল। কিন্তু বিয়ে ওদের তো আমি বললাম এপ্রিলে ঠিক হয়ে গেছিল, ওরা 2019 এর লাস্টের দিকে, দ্যাট ইজ ডিসেম্বর মাসে, মানে অগ্রহায়ণ মাসে মোস্ট প্রবাবলি, হ্যাঁ অগ্রহায়ণ মাসে ওদের আশীর্বাদ হয়ে গেছিল, মানে মেয়েটার মামার বাড়ির থেকে আশীর্বাদ হয়ে গেছিল, মামার তো দাদার আর কি ভাসুরের আশীর্বাদ করে ফেলেছিল ওই জুয়েলারি উইলারি এভরিথিং দিয়ে। আর মানে স্নিগ্ধার দিদি শাশুড়ির একটা কানের ওর মামি শাশুড়িকে দিয়েছিল, বলেছিল যে আমার নাতির বউকে দেবে, তো ওইটা আর কি সুন্দর করে রেখেছিল, তো ওটা দিয়ে পুরো আশীর্বাদ করা হয়, মানে প্রপার যেটা আর কি আশীর্বাদে শাড়ি ঠাড়ি দামি দামি মেহেঙ্গা শাড়ি জুয়েলারি এভরিথিং দিয়ে। তো তারপর তো এই অবস্থা, তো যাই হোক, কিন্তু সবচেয়ে থেকে দুঃখের ব্যাপার হলো সে মানে মামার যে ফিয়ন্সে ছিলেন উনি করোনাতে আক্রান্ত হলেন, এবং প্রথমটা তো বুঝতেই পারছো কিরকম ভয়ঙ্কর ছিল। যদিও ভাবছিল হয়তো কিছু হবে না, ঠিক হয়ে যাবে, ফিরে আসবে ফিরে আসবে ফিরে আসবে, বাট কিন্তু না ফেরার দেশে চলে গেছে। ও কিন্তু ফিরে আসতে পারেনি করোনাতে। কি বলবো, প্রচন্ড ভয়ঙ্কর কন্ডিশন ছিল সেই সময়, অ্যান্ড বুঝতেই পারছো সেই মামার তো দাদাকে সামলাতে কেমন কষ্ট হয়েছে। ওটার জন্য আরো ইচ্ছে করে ওদের বিয়েটা আর কি 21 এর লাস্টেই আর কি করেছে ওরা। তো ঠিক আছে, এইটা সামলাতে তো সময় লাগে, এতদিনের রিলেশন ছিল। তো 21-এ বলছে আমার, তারপরে আমার বিয়ে হলো 21-এ, অ্যান্ড বিয়ের পর ওরাও এসছে, সবার একটু ভারাক্রান্ত থাকলেও সময় আস্তে আস্তে তো অনেক কিছু হিল করে দেয়। তো আস্তে আস্তে অনেকটা মানে পরিস্থিতির সঙ্গে ওরা মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল। তো তখন মানে স্নিগ্ধাকে ওর মামিমা কানবালাটা দেয় গিফটে, হ্যাঁ বলছি এটা তোমার দিদি শাশুড়ির স্মৃতি, তোমাকে দিলাম আমি। মানে কি হয়েছে বলতো, যখন মেয়েটা মারা যায় তারপর নাকি পুজোর পরপরই মেয়েটাকে যে যে জুয়েলারি দেওয়া হয়েছিল, যে শাড়ি ঠাড়ি দেওয়া হয়েছিল না, সব ওদেরকে রিটার্ন করে দেয়, যদিও ওরা নিতে চায়নি। তখন বলছে না মেয়েই নেই, আপনাদের আশীর্বাদী গয়না আমরা এরকম করে রাখতে পারবো না, তো রিটার্ন করে দেয়। আর যেহেতু ওনার শাশুড়ি মা দিয়েছিলেন মামিম শাশুড়িকে, তো উনি ভাবলেন যে আচ্ছা এক নাতি বউয়ের কানে না উঠে আরেকটা নাতি বউয়ের কানেই উঠুক, তো ওই ভেবেই কিন্তু কানবালাটাকে গিফট করেছে, সে ট্রেডিশনাল কানবালা আগের জামানার, হ্যাঁ। তো ঠিক আছে, তো খুবই মানে, তো ওকে কিন্তু এটা বলেনি, ওকে শুধু এটাই বলেছে যে তোমার দিম্মা শাশুড়ির এটা কানবালা, যেটা আমাকে দিয়েছিল আমি তোমাকে দিলাম, ঠিক আছে। তো ব্যাপারটা কি হলো হয়েছে স্নিগ্ধার থেকে, স্নিগ্ধা মানে যতটুকু আর কি বুঝতে পেরেছিল যে ও ছোটবেলার থেকে জাং জুয়েলারি বলো সবকিছু পরে অভ্যস্ত, কোনো প্রবলেম হয়নি। তো বিয়ের পর দেখবে অনেকের সময় অনেক খাওয়ার বাড়ি নিমন্ত্রণ টিমন্ত্রণ থাকে না, তো জুয়েলারি সোনা জুয়েলারি পরেই তো যায়। তো বলছে পার্টিকুলারলি দিদি যখন আমি এই কানবালাটা পরতাম না, বিশ্বাস করো আমার কান মানে চুলকে কিরকম অবস্থা, মনে হচ্ছে কানবালাটা কতক্ষণে খুলে ফেলবো, ঠিক আছে। তো আহ শাশুড়ি মাকে বলতো যে বলছেন কেন বা হলো, তুমি কি তোমার কি সোনায় অ্যালার্জি, বলে না না মা সোনায় অ্যালার্জি কেন হবে, আমি তো আমার ঘর বাড়ির দেওয়া জিনিস পড়ছি, আপনাদের দেওয়া জিনিসও পড়ছি, তখন তো হচ্ছে না, কেন চুলকাচ্ছে। তো মা শাশুড়ি মা বলছে যে ঠিক আছে একটু ডক্টর দেখিয়ে দেবো, অনেক সময় স্কিন ইনফেকশনের জন্য হতে পারে। ঠিক আছে, ডক্টর দেখিয়েছি, একটা অয়েন্টমেন্ট দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আবার অন্য জায়গায় গেছে, তো অন্য রকমের ইয়ারিংস পড়েছে, সব ঠিকঠাক আছে। পার্টিকুলারলি 3-4 বার পরার পর রিয়েলাইজ করলো যখনই কানবালাটা পরে তখনই ওর কানে প্রবলেম হয় এবং কানে পাস হয়ে যায়, হ্যাঁ এরকম মানে ফুলে পুরো ঢোল হয়ে যায়, এজ ইফ মানে কানবালাটাও পড়তেই পারছে না। তারপর স্নিগ্ধা বলে আমি এইটুকুনি বলতে পারি, তারপর কিন্তু মানে 1 সপ্তাহ আমার সাথে কি হয়েছে আমি বলতে পারি না। অ্যান্ড আমি যখন মানে চোখ খুললাম তখন আমি হসপিটালে নিজেকে পেলাম আর কি। তখন আমাকে আমার মা বলল যে এখন কেমন আছিস, তো আমি বললাম না ঠিক আছে, কি হয়েছে, বলছে না তোমার ডিহাইড্রেশন হয়ে গেছে, তুমি সেন্সলেস হয়ে গেছিলে, তাই আর কি তোমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। তো 2 দিন পর ওকে ছাড়ে, এবং হঠাৎ স্নিগ্ধা টের পেলো কি ওর এখানে প্রচন্ড মাদুলি অ্যান্ড কবচ। যদিও আমি একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কোনো রকমের এসব তাবিজ কবচকে প্রশ্রয় দেই না বা প্রমোট করি না, ঘটনা যেভাবে আসছে জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বলছে এগুলি কোত্থেকে আসলো, তো বলছে চলো মা এখন তুমি মানে বাবার বাড়ি, মানে তুমি ডাইরেক্ট এখন বাবার বাড়ি চলো, তোমার শাশুড়ি মারাও আসছেন ওখানে, ওখানে চলো, ওখানে সব কথা হবে। তো ওখানে গেছে, যাওয়ার পর যেটা স্নিগ্ধা জানতে পেলো যে ওইটুকুনি অবধি জানলো, তারপর থেকে নাকি স্নিগ্ধা বারবার মামা শ্বশুরের বাড়ি যেতে চাইতো, হ্যাঁ ওর হাজবেন্ডকে বলতো, ওর শাশুড়ি মাকে বলতো, এবং হাজবেন্ডকে না নিজের কাছে ঘেঁচতে দিত না, মানে ওর সঙ্গে শুতে অবধি দিত না, ওই রকম টাইপের হয়ে গেছিল। মানে স্নিগ্ধা কিন্তু শুনছে ওর মায়ের থেকে, ওর কিন্তু কোনো সেন্স নেই ও এসব করেছে, আর খালি মামা শ্বশুরের বাড়ি যেতে চাইতো, হ্যাঁ। তো
মামার শ্বশুরের বাড়ি প্রথম প্রথম তো বুঝতে পারিনি, নিয়ে গেছে। তোর খালি ওই ভাসুরকে খুঁজতো, খালি ভাসুরকে খুঁজতো। এখন দেখো যতই আজকাল মডার্ন হয়ে যায় তথাপিও তো একটা মানে নতুন বউ একটা পারহেজ তো থাকে। বাট উনি যেমন স্নিগ্ধা যেমন ভাসুরের সঙ্গে এত অন্তরঙ্গ ভাবে, ভাসুরও অকওয়ার্ড ফিল করতো, বাট স্নিগ্ধা যেমন প্রচন্ড অন্তরঙ্গ আর কি, খুব ভালো আর কি, খুব ভালো রিলেশন, পারলে আর কি গায়ে টাচ করেই দেবো ওইরকম টাইপের কথাবার্তা। তো হঠাৎ মানে ওর মামি শাশুড়িকে স্নিগ্ধা নাকি বলে উঠেছে, আচ্ছা মা, কানবালাটা তো আমার ছিল, তুমি তো আমাকে দিয়েছিল, তুমি তাহলে ভাইয়া, ভাইয়া মানে স্নিগ্ধার হাজবেন্ডের কথা বলছে, অনুপের কথা, ভাইয়ার বউকে কেন দিলে, ওটা তো আমার ছিল, স্নিগ্ধা নিজের মুখে বলছে। এই কথা শুনে না ও স্নিগ্ধার শাশুড়ি, অনুপ, ওর ভাসুর, মামি শাশুড়ি, মামা শ্বশুর সবাই স্টার। মানে বলছে, হ্যাঁ আমি, তোমরা কি ভেবেছো আমি চলে গেছি? আমি তো চলে যাইনি, আমি কি করে যাব, আমি না এখানে আসবো, হ্যাঁ বললেই হলো আমি চলে যাব। ওরা না জিনিসটা মেলাতে পারছে না। তখন ওর মামা শ্বশুরের ঘরে যে ভাসুর, উনি বললেন যে তুমি 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 কে, তুমি কে, তুমি তো স্নিগ্ধা। বলছে না না, আমি স্নিগ্ধা হতে যাবো কেন, আমি তো তোমার ইয়ে, মানে ফিয়ান্সের কথা বলছি, হ্যাঁ। তো বলছে তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেবো, একদমই না, আমি তো জানি তো আমি চলে গেলে তোমার মন খারাপ হয়ে যাবে। ওরা দুয়ে দুয়ে চার করতে পারলো, এখন কি হবে, মানে যে যতই ভালোবাসে, যে যতই আর কি ক্লোজ হোক, বাট সে তো অন্য, এখন অন্য ডাইমেনশনের মানুষ, মানে মানুষ বলা ভুল, ডাইমেনশনের চলে যাওয়ার সময় হয়ে গেছিল, তাই ও চলে গেছে, তো ও তো এখানে থাকনেওয়ালা নয়। আর তার উপরও স্নিগ্ধা নতুন বইয়ের উপর এরকম ভাবে প্রভাব বিস্তার করেছে। তো তখন মামি শাশুড়ি ইয়েকে, স্নিগ্ধাকে বলছে, ঠিক আছে তোমার কানবালা আমি নিয়ে নেবো, হ্যাঁ ওটা কাউকে দেবো না, তোমার জন্য রেখে দেবো, কিন্তু এখন স্নিগ্ধাকে তো ছাড়ো। তো বলছে ওকে ছাড়লে আমি তোমার ছেলের সঙ্গে বিয়ে করবো কি করে, ওকে তো ছাড়া যাবে না। তো যাই হোক, এসব শোনার পর তো বুঝতেই পারছো, তো ওদের জানাশোনা একজন, মানে ডাইরেক্ট তো দেখো সবার, যেমন আমাকে বললে আমি জানি না কে এসব ভূত নামায় বা ভূত ছাড়ায়, যেহেতু যখন আলটিমেটলি আমার সঙ্গে না ঘটবে আমি তো খোঁজও নেব না, তাই না? তো ওদের পরিবারেও এরকম কিছু হয়নি, তো ওরা কি করে জানবে? তো আশেপাশের মানুষের থেকে সবাই জিজ্ঞেস করতে লাগলো যে দিদি কারোর খোঁজ জানেন নাকি দিদি, এদিকে স্নিগ্ধার শ্বশুর শাশুড়ি খোঁজ করছে, স্নিগ্ধার মাকে ফোন করে বলেছে যে আপনারা একটু খোঁজ নিন না, কোনো গুণিন বা ওঝাকে পান নাকি। তো যাই হোক, স্নিগ্ধার তোমার বড় ভাসুর, মানে মামা শ্বশুরের ঘরে ভাসুরের বন্ধুর মা একজনকে চিনতেন, ওনাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর প্রথমে তো স্নিগ্ধাকে অনেকভাবে বোঝানো হলো, সে কিছুতেই যাবে না। তখন যখন বড় ভাসুর বলেছে যে তুমি তুমি নিজে মুক্তি পাও, তুমি মেয়েটাকে মুক্তি দাও, হ্যাঁ তো ও তো কষ্ট পাচ্ছে, ও তো নতুন জীবন, মানে ও যখন কেঁদে কেঁদে বলছে না, তখন মেয়েটা কোথাও না কোথাও একটু সফট হলো। তারপর যাই হোক চট করে মানে বলছে আমি তোমার আত্মার মুক্তির শান্তি কামনা করব। তো যা যা রিচুয়ালস করার পর স্নিগ্ধাকে এতগুলি তাবিজও বেঁধে দেয়। আর তখন যে সেন্সলেস হয়েছিল স্নিগ্ধার, কিন্তু জ্ঞান ফেরে তোমার হসপিটালে, আর গত এক সপ্তাহ ও কি করেছে ওর কোনো মনে নেই। তো ওটার জন্য বলছে আমার সঙ্গে যেহেতু হয়েছে, আমার এক্সপিরিয়েন্সটা তোমার সঙ্গে শেয়ার করলাম, ওদের কিন্তু ওদের তুমি কাউকে ডিসক্লোজ করো না। তো তুমি যেমন বললে আমি কিন্তু ডিসক্লোজ করিনি, কারণ তোমরা সবাই জানো যে যারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরকে আমি অনামিকা বলে সম্বোধন করি, আর যে যতই জিজ্ঞেস করুক আমি কিন্তু কোনোদিনও অ্যাড্রেস বা সঠিক নাম কাউকে বলি না। এইটুকুনি বিশ্বাস রেখে যারা নিজের এরকম ঘটনা শেয়ার করতে চাও করে দিতেই পারো। তো থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা, আরো ঘটনা থাকলে পাঠিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, যারা এখনো ভাবছো লাইক করবো কিনা, করেই দাও লাইক, যদি ভালো লাগে কেন করবে না, করে দাও। এইটুকুনি ইতনা রিকোয়েস্ট করতি হুঁ मैं आप लोगों से, इतना तो बनता है मेरा। তো লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করুন, আর এভাবেই ভালোবাসতে থাকুন আমাদেরকে। তো চলো নেক্সট চলে যাব হলো তোমার তিন্নি বালুরঘাটের ঘটনা, মামা বাবুর ঘটনা। তো এর আগে একটু আমি হিন্ট দিয়ে নিই, মামা বাবুর একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করেছি, যেখানে ওনার শ্বশুর বাড়ি, মানে উনি অ্যাসামিস একজন ভদ্রমহিলাকে বিয়ে করেন, উনি খুবই ভালো, উনি একটা স্কুলের টিচার, মানে ডান্স টিচার, অ্যান্ড ওনার শ্বশুর বাড়ির, মানে ওনার শালিকাই ওনার উপর আর কি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। ওই ঘটনা গেছে সব শেষ। এখন তারপরে ঘটনা বলছি, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক নয়, এটা পুরোপুরি ভৌতিক ঘটনা আজকে যেটা তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে চলেছি। তো এই তিন্নি মা বাবুর না অনেক রকমের বিজনেস আছে, কাপড়ের বিজনেস তো আছে, যেহেতু কাপড়ের বিজনেস স্টার্ট করেই কিন্তু ওনার এত রমরমা হয়েছে, তো ওটার পাশাপাশি অনেক রকমের বিজনেস আছে। বট আরেকটা যেমন বিজনেস আছে হলো তোমার কাঠের, হ্যাঁ কাঠের, সেটা কিন্তু চোরাই নয়, সেটা হলো গভর্নমেন্ট থেকে টেন্ডার পাস যখন হয়, উনি টেন্ডার পাস হয়েছে এবং উনি সেটাতে সিলেক্ট হয়েছেন, 30টা গাছ কাটার পারমিশন উনি পেয়েছেন, হ্যাঁ 30টা গাছ কাটার যে পারমিশন, মানে এটাও একটা বিজনেস। 30টা গাছে ওই মেহগানি, সেগুন, মানে দামি দামি মেহেঙ্গা যেটা কাঠ, হ্যাঁ পারমিশন তো পেয়েছেন, কিন্তু 30টা গাছ কিন্তু একবারে কাটা যাবে না, মানে একটা গাছ কাটতে কাটতে 15 দিন তুমি রেস্ট নেবে, তারপর আরেকটা গাছ, 15 দিন রেস্ট নেবে, তারপর আরেকটা গাছ, আর গাছগুলি তো খুব বড় না,
কেটে তারপর ওটাকে ঠিকঠাক করে সাইজ করে লরিতে পাঠিয়ে, ইনফ্যাক্ট তিনি যেটা বললো সেটা কিন্তু আসামে থাকে না, সেটা ওয়েস্ট বেঙ্গল, নানা রকম দিল্লি মুম্বাই তো যায়, ইনফ্যাক্ট দিদি ওটা কিন্তু বিদেশেও রপ্তানি হয়। হ্যাঁ, তো বুঝতেই পারছো, আর যেহেতু সব মানে লিগালি, কাঠের দামটাও বেশ মোটামুটি হাই, যেহেতু লিগাল আর কি, তো এই বিজনেস করতেন। আর যখন এই এই মশরুমটা শুরু হতো না, তো উনি প্রায়শই কিন্তু দেখতে যেতেন যে কাঠ কিরকম কাটা হয় না হয়। তো এইবার যে ওনার টেন্ডার পাস হয়েছে, ওনার যে এরিয়াটা খানিকটা জঙ্গলের ভেতরে, হ্যাঁ, আর আসাম নর্থ ইস্ট মানেই পাহাড়, আসাম নর্থ ইস্ট মানেই গ্রিনারি, আসাম নর্থ ইস্ট মানেই, আমি তো এখনই ফিল করতে পারছি একটা বিশুদ্ধ হাওয়া, তাই না? তো সত্যি মানে জঙ্গলের মধ্যে গেছে, তো কাঠ কাটা শুরু হয়েছে, তো উনি দেখছেন কাঠ কাটছেন, কাটতে কাটতে, আচ্ছা ওরা যারা জঙ্গলে যায় না, ওদের নাকি স্পেশালি একটা ইয়েলো জ্যাকেট দেওয়া হয় আর একটা বাঁশি থাকে, সো দ্যাট ওরা যদি জঙ্গলে যায় না, মানে ইয়েলো জ্যাকেট বুঝতে বাধ্য, মানে বুঝতে সুবিধা হয় যে আচ্ছা এটা হলো মানুষ আর কি। অনেক সময় চোরাই কারবার কারবার থাকে না, কারবারি থাকে, তো ওদেরকে যাতে ভালো করে আইডেন্টিফাই করা যায় যে যারা জঙ্গলে সরকার বা এইরকম যারা টেন্ডার পায়, ওরা যখন কাজ করতে যায় ইয়েলো জ্যাকেট আর বাঁশি থাকে, যাতে হারিয়ে গেলে বাঁশি হুইসেল দিয়ে মানে মানুষ জড়সড় করতে পারে, বা হেল্প হেল্প মানে জিজ্ঞেস, যাতে হেল্প করতে পারে, ওই বার্তাটা পৌঁছাতে পারে। ঠিক আছে, এরকম দুদিন পরে না উনি না মানে দেখছিলেন মানে কত বড় বড় কাঠ আছে, জঙ্গলটা পর্যবেক্ষণ করতে করতে উনি খানিকটা ভেতরেই ঢুকে গেছেন, অ্যান্ড উনি আবিষ্কার করলেন উনি যে কোথায় আছেন উনি ঠিক বুঝতে পারছেন না। উনি বুঝে গেছেন উনি রাস্তা হারিয়ে ফেলেছেন, কোথায় যাবে না যাবে, মানে পুরো তো জঙ্গল, পুরো কাঠে কাঠ, ঘন জঙ্গল, তুমি ওখানে মানে গেছো, তুমি পুরো হারিয়ে গেছো, তুমি কি করবে? তো বলছি যে তখন মানে মামা বাবু যেটা আর কি বললেন যে তখন না না আমার মা কালীর নামের স্মরণ আসছিল না, ভোলেনাথ না কারোর নামের স্মরণ আসছিল না, তখন উনি অরুণাচলের একজন গুরু, গুরু থাপা, ওই থাপা না থামা বলেছিল আমাকে, যাই হোক ওই গুরুকে স্মরণ করতে লাগলেন, এবং চোখ বন্ধ করে স্মরণ করতে করতে মানে ঘুরছেন, তো হঠাৎ দেখে কি একটা গাছের মধ্যে রেড কালারের অ্যারো, মানে অ্যারো গুলি ইন্ডিকেট করে কোন গাছের মানে কোন দিকে ডাইরেকশনে গেলে তুমি পাবে আর কি। ঠিক আছে, তো ওই রকম ডাইরেকশন করে করে যখন আসলেন, আসার পর দেখে না কাঠ কাটছে, এবং এগুলি যেহেতু মানে যাতে ওরা ওই গাছগুলিই কাটে যেগুলি ওদেরকে টেন্ডার দেওয়া হয়েছে, ওটার জন্য কিন্তু বন দপ্তরের একজন অফিসারও থাকতেন, মানে সে গ্রেড সি হোক বা গ্রেড বি হোক, অফিসার থাকেন, উনিও ইয়েলো কালারের জ্যাকেট পরা। তো সেই দিন কি করেছে, ওই বন দপ্তরের লোকটার সঙ্গে ওনার ছোট্ট ছেলে একটা আসছে, তো বাচ্চা দেখলে দেখো সবাই একটু আদর করতে চায়, তো মা বাবু এসছে, এসে না ওকে আদর করার জন্য কি কি করি আসা মায়না, আমি বলেছি সবাই আদর করে মায়না বলে ডাকে, ছেলে মেয়ে নির্বিশেষে, কি করি আসা মায়না, হ্যাঁ এরকম করে জিজ্ঞেস করছে। তো না হঠাৎ বাচ্চাটা না মানে লজ্জার চোটে না লোকটাকে দেখে মানে মা বাবুকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যেমন ছুটে চলে গেছে, কিন্তু বাচ্চাটা কিন্তু যথেষ্ট মিলনসার, সবার সঙ্গে কথা বলে, কিন্তু সেদিন কেন যে মা বাবুকে দেখে এত ভয় ছুটে ছুটে গেলেন, তখন ওর বাবা বলছে মানে বন দপ্তরের যে কর্মী, উনি বললেন যে এ লাস্ট পায়ে আসে আগে মানে লজ্জা পেয়েছে হয়তো, এই মনে হয় আস্তে আস্তে আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে যাবে। বলছে না না বাচ্চা মানুষ, আমি কেন কিছু মনে করব, বাচ্চারা তো নিজের মস্ত মলা আর কি, নিজের মদেই থাকে। তো ঠিক আছে, তো উনি এরকম করে উনি ঘরে এসছেন, ঘরে আসার পর কি হয়েছে, ওনার দুই ছেলে, এক ছেলে তখন ক্লাস 9-10 পড়ে হয়তো, আর আরেকটা খুবই ছোট, গুড়গুড়ি একদম ছোট, ছোট বাচ্চাটা ওনার বাবার কাছে, ওর বাবার কাছে যেতে চাইছে না, খালি খুব চিৎকার করছে, বলছে বাবার গায়ে গন্ধ, বাবার গায়ে বোধহয় কোনো কোনো অ্যানিমেল পটি করে দিয়েছে, বাজে গন্ধ বাবার গায়ে, যাবো না সামনে, যাবো না সামনে, এরকম করে মানে কিছুদিন ছোট ছেলেটা বাবার কাছে আসছে না। কি হলো, তো তখন ওনার মামিমা বললেন, মানে মামি শাশুড়ি বললেন তিনি যে হতে পারে তুমি তো পাহাড় পর জঙ্গলে কি থাকো, গাছ টাছ থেকে হয়তো বাজে কোনো কিছু পেচ্ছাপ টেচ্ছাপ পড়ে, ইভেন আমাদের ওখানে একটা পাখি আছে গুয়াহাটিতে, এখন তো দেখাই যায় না এই পাখিটা, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে হ্যাঁ হাড়গিলা পাখি বলি, হাড়গিলার যখন পটি করে না মানে প্রচন্ড মানে বমি বমি করে ফেলবে, এত বাজে গন্ধ হয় হাড়গিলা পাখি। তো ঠিক আছে, তো ভেবেছি ওরকম কিছু হবে, বাট যদিও শার্টে বাটে কিছু নেই, তো হতে পারে বলছে যেকোনো কিছু হয়তো সুসুই করে দিয়েছে, কে ঠিক আছে শুকিয়ে গেছে শার্টে। তো চান টান করে এসছে, তথাপিও ছোট বাচ্চা ওনার কাছে যায় না। তারপরের দিন উনি জঙ্গলে গেছেন, জঙ্গলে যাওয়ার পর হ্যাঁ ইয়ে আবার সেই বন দপ্তরের ছেলেটা ওনাকে দেখে দিয়েছে আবার দৌড়, ভয়ের চোটে প্রচন্ড, নাহু নাহু ময় আপনার ওসরত, নাহু মানে আসবো না আপনার কাছে, আমি আসবো না বলে ভয়ে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। বলছে ব্যাপারটা কি হলো, এরকম ভয়ে চিৎকার করে করে কেন দৌড়াচ্ছে? হুম, ঠিক আছে, তো
কাজ চলছে, তো মামা বাবু ঘরে আসছে, আসার পর মামা বাবুর মধ্যে না কিছু ডিফারেন্স দেখা দিতে লাগলো। যেমন ওনার না, উনি ঘুমোচ্ছেন কিন্তু চোখে ডার্ক সার্কেল, পুরো ডার্ক সার্কেল, উনি খেতে পারছেন না। আর না ওনার একটা শ্বাসকষ্টটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ওনার হয়েছিল, শ্বাসকষ্ট প্রচন্ড। তখন ওনার ওয়াইফ বললেন যে চলো তুমি ডক্টর দেখিয়ে আসো। তো ডক্টর যখন দেখালেন, ডক্টর বলে পারফেক্টলি ওকে, কোনো প্রবলেম হওয়ার নেই। তো শ্বাসকষ্টটা যখন রেগুলারলি হতে থাকতো, যেহেতু উনি ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ওনার হাজবেন্ডের এই অবস্থা দেখেছিলেন, তাই একটু রিক্যাপ দিয়ে দিলাম তোমাদের, সো দ্যাট তোমরা রিলেট করতে পারবে ব্যাপারটা। তো বলছি যে চলো না তুমি কোথাও কাউকে দেখিয়ে আসি, হ্যাঁ, আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ, কোনো মন্দির বাগেরা দেখে আসি। উনি মানে প্রচন্ড, যদিও ওনার সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ঘটেছে, নানা রকম প্রবলেম হয়েছে, কিন্তু উনি না এসবে একদম বিশ্বাস করতে মানে নারাজ আর কি। মামা বাবুর কথা বলছি। বলছে না না কিছু হবে না, তোমার সব মাথার মধ্যে ঢুকে আছে, কোনো কিছু না, আমি ঠিকই আছি পারফেক্টলি, মানুষের শরীর খারাপ হয় না নাকি? বলছে তাই বলে তোমার তো কন্টিনিউয়াসলি এরকম প্রবলেম ছিল না? তো মামা বাবু এদিকে নাছোড়বান্দা যাবেন না, আর এদিকে মামি তো নাছোড়বান্দা, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক ঠিক জানো তো, ওনাকে নিয়ে একটা মন্দির, মানে এমনি নর্মাল মন্দিরে গেছেন, গিয়ে ওখানে পুরোহিত নাকি পার্টিকুলারলি বাৎসরিক পূজা ছিল, এবং ওয়েস্ট বেঙ্গল থেকেই পুরোহিতকে ডেকে নিয়ে আসা হয়েছে। তো উনি ছিলেন, ওনাকে যখন মামিমা সব কথা খুলে বললেন, তো বলছে যে আহ মানে ওনাকে সব প্রবলেম যখন বললেন যে এরকম এরকম হচ্ছে, ইভেন আমার ছোট ছেলেটাও ওনার কাছে যেতে চাইছে না, দেখলেই মানে ওকে ভয়ে ইয়ে করায়, দৌড় দেয়, হ্যাঁ, কিন্তু অথচ ওর বাবা নেওটা ছিল। তো তখন উনি বললেন যে দেখো, আমার এখান থেকে কিছু ইয়ে করার আগে তোমাদের তো শক্তিপীঠ আছে মা কামাখ্যা, কামাখ্যায় চলে যাও না, কামাখ্যায় কত রকমের তন্ত্র সাধক আছেন, ওনারা তো তোমরা গেলেই প্রবলেম সলভ হয়ে যাবে, তোমরা যাও কামাখ্যায় যাও। তো মামি তো পুরোপুরি রেডি যে হ্যাঁ মামি কামাখ্যাই নিয়ে যাব যখন প্রবলেম হচ্ছে। তো যাই হোক, উনি মামা বাবু এসে ঘরে এসে তো পুরো 30 মানে কি বলবো 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেলেন। মানে কি বলবো, কেন? বলছে আমি যাব না কামাখ্যায়, কি ঠিক আছে ওই তন্ত্র সাধকরা পুরো অথেন্টিক হবে, কি ঠিক আছে পয়সার জন্য কিছু করছে না, সবাই তো আর অথেন্টিক হয় না, কোন কি করতে গিয়ে আরো কোন ফ্যাসাদে পড়ে যাব, কোনো দরকার নেই, আমি ঠিক আছে। আমি বলছি তোমাকে তো এখানেও যেতে আমি মানা করেছিলাম। তো মামিমা তো কি করবে, এ তো নাছোড়বান্দা, মানে কত আর ইয়ে করা যায়। তো একদিনের কথা বলছি, এইগুলি কিন্তু কন্টিনিউয়াসলি চলতে লাগলো, ওনার হেলথ ডিটোরিয়েট করা শুরু করলেন, ওনার ওজন মানে ফ্রিকুয়েন্ট মানে এত বাজেভাবে কমা শুরু করলেন না, পুরো অর্ধেক হয়ে গেছেন মানুষটা। তো মামা বাবু একটা পার্টিকুলার টাইম ছিল, 9টা থেকে 10টার মধ্যে খেয়ে উনি ঘুমিয়ে যাবেন, কিন্তু মামিমা যেহেতু স্কুলে বললাম ডান্স টিচার, শুধু ডান্স টিচার হলেই হয় না, অনেক সময় ছোট ক্লাসেও কিন্তু ওনার নিতে হতো, তো পেপার চেক ব্যাক করার থাকে। বড় ছেলেটা যেহেতু বললাম বেশ বড়, তো ওর রাত্রে পড়ে, আর ছোট ছেলেটাকে ঘুম পাড়িয়ে উনি মানে ওনার হাজবেন্ডও ঘুমিয়ে যেত, ছোট ছেলেটা ঘুম পাড়িয়ে, আর হলো তোমার উনি খাতা চেক করছিলেন। হঠাৎ একদিন মানে সেদিন কি হলো, ওনার বড় ছেলে এসে না ধাম 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 দরজা ধাক্কাচ্ছে, বলে কি তো বলছে কি হয়েছে তুই এরকম করে ধাক্কাচ্ছিস কেন, তুই না পড়তে বসেছিস? বলছে হুনকালে খোলা, হুনকালে খোলা, মানে তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো, হ্যাঁ। তো তাড়াতাড়ি খুলেছে, খোলার পর না মাকে বলছে মা হুনকালে আহাসুন, দেউতা বাথরুমত পড়ি আছে, মানে তাড়াতাড়ি চলো তো, দেউতা মানে বাবা, দেউতা হলো অ্যাকচুয়ালি অসমীয়াতে বাবাকে দেউতা বলে, আর দেউতা হলো ইন্ডিকেট করে ভগবানকে, দেবতা, হ্যাঁ দেবতা, যেহেতু বাবা তো পিতৃ তো দেব তুল্যই না, তো ওখান থেকে এসছে দেউতা। তো দেউতা পড়ি আছে, হুনকালে বলা, হুনকালে বলা। তো বলছি তুই তোর মানে পাগলা হয়ে গেছো নাকি, হ্যাঁ। তখন বড় ছেলে বলছে কেলেই কেলেই এনেকুৱা কৈ আছে, বলছে দেউতা ক'ত বাথরুমত আছে, দেউতা নহয় ইয়াত শুই আছে। তো মানে দেউতা কোথায় বাথরুমে, দেউতা তো এখানে শুয়ে আছে। তো বলছে কি বলছো মা, বাথরুমে পড়ে আছে, মা বাবার কপাল ফেটে গেছে, চলো তুমি তাড়াতাড়ি। তো বড় ছেলেটা এরকম পাগলের মতো করছে বলে না, মা না পুরো কোলার ধরে খিমচে একদম পুরো বলছে এই দেখ তোর দেউতা, তো দেউতা এখানে ঘুমিয়ে আছে। বড় ছেলেটার বড় বড় চোখ করে দেখতে সত্যি ওর বাবা ঘুমিয়ে আছে, ওর সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে। মামি এখন কি করবে এই বড় ছেলেটাকে, হাজবেন্ডের শরীর খারাপ, উনি কোথাও যেতে চাইছেন না, ওনাকে ডাকতেও চাইছেন না, কোনো মতে জল টল ছিটে টিটা দিয়ে বড় ছেলের হোশ ফেরানোর পর বলছে কি তুই তুই কাকে দেখেছিস, তুই কি বলছিস? তো বলছে যে খসা কইসু মা, আমি সত্যি কথা বলছি, আমি দেউতাকে বাথরুমে পড়ে থাকতে দেখেছি, আমি সত্যি বলছি মা। তো বড় ছেলে উনি মা, উনি তো জানেন ওনার ছেলে কিরকম, মিথ্যে কথা বলতে পারেন না, আর এরকম ভাবে সেন্সলেস হয়ে যাবে। তখন না ওনার হাজবেন্ডকে উঠিয়ে বলছে যে দেখো এই প্রবলেম হয়েছে, নিশ্চয়ই তোমার সঙ্গে কোনো প্রবলেম হচ্ছে, চলো তুমি বন জঙ্গলে ইয়ে করতে যাও, কাজ টাজ করতে যাও, কি ঠিক আছে কোনো হাওয়া টাওয়া লাগেনি, আর এমনিও তো আমাদের সঙ্গে এরকম ইনসিডেন্ট হয়েছে, চলো।
তখন ওনার হাজবেন্ড একটা জিনিস বলল যে দেখো এসব কোনো কিছু না, তোমার ও হয়তো অত পড়াশোনা করেছে তো তাই এরকম হয়েছে। কিন্তু আরেকটা জিনিসও উনি ডিসক্লোজ করলেন যে গত এক সপ্তাহ ধরে উনি একটা স্বপ্ন দেখছেন, প্রত্যেক দিন একই স্বপ্ন দেখেন, যে উনি একটা জঙ্গলে হারিয়ে গেছেন এবং কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছেন না। জঙ্গলে মানে প্রত্যেকদিন যেন একটু একটু করে ভিতরে যাচ্ছে, মানে সোমবার দিন হয়তো 50 মিটার ভিতরে ঢুকেছে, মঙ্গলবার দিন 100 মিটার ভিতরে ঢুকেছে, বুধবার দিন হয়তো 150 মিটার, মানে আস্তে আস্তে ভিতরে ঢুকছে, বাট উনি রাস্তা পাচ্ছেন না। আজকে উনি দেখেছেন যে উনি বনে ঢুকেছে এবং হঠাৎ ওনার বড় ছেলেকে দেখতে পেয়েছেন, বড় ছেলে এরকম করে চিৎকার করছে, বড় ছেলেকে ডাকতে গিয়ে ওখানে হুমড়ি খেয়ে উনি পড়েছেন। উনি কিন্তু স্বপ্নে ব্যাপারটা দেখেছেন। এন্ড এইটা দেখে তো মামি মা তো পুরো গরম হয়ে গেছেন, বলছে এখন তো তোমার আমার সঙ্গে যেতেই হবে, আমার কলিগের একজন দাদা আছে যে এসব করে, আমি ওর সঙ্গে খবর নেব। তো পরের দিন কলিগকে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, কলিগের সঙ্গে কথা হয় কিন্তু না আমার হাজবেন্ড মুরগিরিয়ে, হ্যাঁ এওর মানে এসএমএস এ মুরগিরিক মানে আমার হাজবেন্ড, এওর এওর তো এনেকুৱা হয়ে আছে মানে এর, আমরা যেমন বলছি ওকে ওইরকম মানে নাম ধরে না কিন্তু, হ্যাঁ। তো ওনার কলিগের সঙ্গেও যখন কথা হয় এরকম করেই কথা বলেছে যে এওর শুনা না, এওর বহুত দিগদার হয়ে আছে, কিবা সাকে তোমার দাদা মানে তোমার দাদা তো এসব করে, একটু বলো না আমি নিয়ে যাবো। তো বলছে ঠিক আছে আমি বলে রাখবো, তুমি নিয়ে যেও। তো হাজবেন্ডকে বলেছে, হাজবেন্ড পুরো বেকার, আমি যাবই না। আর ওয়াইফ বলছে আমি ছাড়বই না, আমি তোমাকে নিয়ে যাব। পরের দিন সকালে হাজবেন্ড যায়নি, ওনার বড় ছেলেটাকে নিয়ে, যেহেতু বড় ছেলেটাও এরকম ভয় পেয়েছে না, বড় ছেলেটাকে নিয়ে গেছে। যাওয়ার পর মানে কলিগ তো বলেছে ওর ইয়েকে মানে ওর হাজবেন্ডের জন্য আসবে, নাম জানতো না কলিগ ওনার হাজবেন্ডের নাম কি, হ্যাঁ। তো বলছে যে গেছে, গিয়ে তখন মানে একটা নাম লিখাতে হয়, হ্যাঁ অনেক মানুষ দেখাতে হয়, দেখাতে আসে, একটা নাম লিখাতে হয়, তো ওনার হাজবেন্ডের নাম বলেছে। তো যখন ওনার হাজবেন্ডের নাম ডেকেছে, মা এবং ছেলে গেছে, ভদ্রলোক তো জানে না কার নাম কি, হ্যাঁ জানালে ওনার কাছে তো যে পীড়িত ব্যক্তি সেই আসে। হঠাৎ তাকে বলছে তোমার তো এই নাম হতে পারে না, এটা তো তোমার নাম না, হ্যাঁ। তো উনি তো অবাক হয়ে গেছেন, মামি মা বলছে আপনি ঠিকই বলেছেন, বাট আপনি কেমন করে জানেন? বলছে আমার অতটুকু যদি সেন্স না থাকতো, বা আমার যদি অতটুকু অভিজ্ঞতা না থাকতো, বা আমার যদি ওরকম সিক্স সেন্স কাজ না করতো, তাহলে এতগুলি মানুষ তৈরি না আমাদের কাছে আসে। মানে ওনার হল রুমটা প্রচন্ড বড় ছিল এন্ড প্রচন্ড মানুষ আর কি আসে নিজের প্রবলেম নিয়ে। তো বলছে যে আমার হাজবেন্ড তো বিশ্বাস করে না, কিন্তু আমার হাজবেন্ডের সঙ্গে এই প্রবলেম, উনি খুলে বলেন। তখন উনি বললেন যে দেখো আমার না কোথাও কোনোদিনও কারোর কাছে প্রচার হয় না, আমি এই যে তুমি যেমন তোমার কলিগের মারফত এসছো, আমার বোনের মারফত এসছো, আমার রিলেটিভসরাই কিন্তু আমার মানে ওদের থ্রোতেই আমার মানে ইয়েরা আসে, যজমানরা আসে, আমি কিন্তু প্রচার করি না। আর আমি শুধু একটা ধাগা দিই আর কানে একটা মন্ত্র পড়ি, হ্যাঁ। যার পীড়িত ব্যক্তি সে তারই আসতে হবে, এই জিনিসটা তো তোমার ছেলেকে করলে হবে না। আর বিশ্বাস নিয়ে আসতে হবে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস নিয়ে আসতে হবে, না হলে কিন্তু কোনো রকমের কাজ হবে না। যখন বিশ্বাস হবে এমনি সে আসবে, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না না হলে। তো মামিমা গেছে, গিয়ে তো ওনাকে প্রচন্ড মানে রিকোয়েস্ট করছে, ইয়ে করছে, মানে জানি না কেন মামা বাবু এতটা স্ট্রংলি ইয়ে ছিল। কিন্তু আস্তে আস্তে মামা বাবু কোথাও না কোথাও বুঝতে পারছে, কারণ কন্টিনিউয়াসলি ছোট ছেলেটা ওনার পাশে আসছে না। দিনকে দিন না উনি ওই ভয়ানক স্বপ্নটা দেখতে দেখতে আরো বেশি ওনার মধ্যে সেই ভয়টা কাজ করা শুরু করেছে। তো একদিন মানে নিরুপায় হয়েই বলতে পারো যে উনি গেলেন ওই লোকটার বাড়ি, মানে কালিগের দাদার বাড়ি। তো আহ মামি মামাও গেছেন। তখন উনি বললেন যে আমি জানতাম তুমি আসবে, কারণ আমার কাছে তারাই আসে যারা সত্যি খুব বিপদে পড়ে। তোমার ওয়াইফ যখন এসেছিল তখনই বুঝে গেছি তোমার ঘোর বিপদ। তো বলছে যে আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? তো উনি যা যা বলে আচ্ছা বলেছে, আচ্ছা তুমি তো কাঠের ব্যবসা করো, প্রথম কাঠটা যখন কেটেছো কোন রকমের পূজা পালি করেছিলে? তো বলছে না পুজো পালি কি করে করব, একটা টাইম থাকে, ওরকম করে তো কাঠ কাটা শুরু করতে হয়। বলছে দেখো প্রত্যেকটা ধর্ম অনুযায়ী জানো তো, যখন কোনো একটা কাজ শুরু হয়, যেমন ইসলামিক সম্প্রদায়েরও কিছু রিচুয়ালস আছে, খ্রিস্টান সম্প্রদায়েরও আছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের আমরা কিন্তু পুজো করি, হ্যাঁ। তুমি পুজো কোনো কিছু না হোক, অ্যাটলিস্ট ঘট স্থাপন করে ওটার মধ্যে পুজো করেই যদি কাজটা স্টার্ট করতে, তাহলে কিন্তু এই যে তোমার যে এত বাধা বিঘ্ন আসছে, বা পরলৌকিক যে এত ভয়ঙ্কর জিনিস তুমি অনুভব করছো, এগুলো কিন্তু সব অশরীরী আত্মার করতে, ওরা কিন্তু ঠান্ডা হতো, বা ওদের কিন্তু এতটা প্রভাব তোমার উপর পড়তো না। ব্যাপারটা কি হয়েছে তখন, মানে ভদ্রলোক যেটা বললেন যে তুমি যে গাছ কাটা শুরু করো, দেখো এই বন জঙ্গলে না অনেক রকম অতৃপ্ত আত্মারাও ঘুরে বেড়ায়,
বলতেই পারো যে জঙ্গলে কি করে মানুষের আত্মা ঘুরে বেড়াবে, তাই না? এই যে অনেক সময় স্মাগলিং এর কাজ হয়, কত রকমের গুলি চলায়, কত রকমের আততায়ীরা মারা যায়, বা কত রকমের সাপ খোপের ইয়েতে মারা যায় হঠাৎ করে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়। এদের আত্মারা তো এখান থেকে বের হতে পারে না, এ আত্মারাই ঘুরঘুর করে। ইনফ্যাক্ট অনেক সময় অনেক গাছেও কিন্তু এনারা বাসা বাঁধে। তো তোমাকে ওরা এটার জন্যই ধরেছে, যেহেতু হয়তো কোনো ওরকম কোনো গাছ যেটার মধ্যে ওদের বাসা বাঁধা ছিল, তুমি ওটা ডিস্ট্রয় করেছো, বা অনেক সময় এটাও হতে পারে। কিন্তু আমি যেটা বুঝছি, তোমার সঙ্গে না 5টা অশরীরী আত্মা আছে। কয়েকজন আছে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে, যে তোমার সঙ্গে তোমাকে ধরলে বা তোমাকে পজেস করলে বা তোমার মাধ্যমে ওরা হয়তো মুক্তি পাবে। আর কিছু আছে প্রচন্ড রাগে তোমার সঙ্গে এসছে, যে তুমি ওদের বাড়ি ঘর ভেঙে দিয়েছো। ইনফ্যাক্ট সেই গাছে তো অনেক পশু পাখিরও বাসা, তুমি তো ওদের বাসাও নষ্ট করছো। তো এটার জন্য তোমার সঙ্গে এই প্রবলেমটা হচ্ছে। তো উনি নাকি একটা ওই কানে একটা মন্ত্র বললেন এবং কালা ধাগা একটা বেঁধে দিলেন, এবং উনি এটা বললেন যে তুমি না এটা যখন তোমার এটার কাজ শেষ হয়ে যাবে, তোমার নিজের মন থেকে বলবে আচ্ছা এটা খুলে ফেলি, খুলে ফেলি। মানে তুমি নিজের থেকে এটা মানে আনকনসিয়াস মাইন্ডে এটা তুমি খুলে ফেলবে, কিন্তু খুলে যেখানে সেখানে ফেলবে না। কারণ এটা মানে এটা খুলে যাওয়া মানে তোমার আত্মারা রেডি মুক্তি পাওয়ার জন্য। এটা তুমি ব্রহ্মপুত্রে ভাসিয়ে দেবে। যেহেতু গুয়াহাটির ইনসিডেন্ট বলছি, ব্রহ্মপুত্র তো আমাদের একদম কাছে। তো গুয়াহাটি মানে ব্রহ্মপুত্র জলে ভাসিয়ে দিলে মানে ওনারা ওই জলের মাধ্যমেই নাকি মুক্তি পেয়ে যাবেন। তো ঠিক 1 মাসের মধ্যেই নাকি এই জিনিসটা হয়েছে, এবং মামা বাবু কিন্তু ওই সুতোটা খুলে ব্রহ্মপুত্র জলেই ভাসিয়ে দিয়েছিলেন। তো এই একটা ঘটনা ছিল, যেটা তিন্নি আমাদের সঙ্গে শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ তিন্নি, ওয়ান্স অ্যাগেইন এমন একটা ইউনিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তিন্নির ঘটনা তো আসতেই থাকে, কারণ ও শুধু নিজের ঘটনাটা নয়, দেখো রিলেটিভ অলসো, ওর কলিগ অলসো, ওর বন্ধু বান্ধব কত মানুষের থেকে ঘটনা শেয়ার করে শুধু তোমাদের জন্য। তো একটা কমেন্ট তো বানতা হয় তিন্নির জন্য, নয় কি? তাড়াতাড়ি কমেন্ট করে দাও তিন্নির জন্য। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও, এন্ড এভাবে পাশে থেকে প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার চলে আসে ঘটনা। আর যেদিন লাইভে আসবো সেদিন তো নোটিফিকেশন পেয়েই যাও। চলো বন্ধুরা, আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।